প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। শ্যামলী ম্যাথস কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সাথে আছি ডক্টর মাসুম বিল্লাহ, লেকচারার শ্যামলী ম্যাথস। আমি আজকে তোমাদেরকে পড়াবো ডেঙ্গু ফিভার, যেটা তৃতীয় বর্ষের টপিক। ডেঙ্গু ফিভার যেমন তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তেমনি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য ডেঙ্গু ফিভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি বছর এই ডেঙ্গু ফিভারে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছে। গত বছরেও 2019 সালেও অনেক সংখ্যক মানুষ কিন্তু ডেঙ্গু ফিভারে মারা গেছে। সো আমি বলবো যে পরীক্ষার জন্য যেরকম তোমাদের এই ডেঙ্গু ফিভারটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি বাস্তব লাইফে তোমরা অনেক পেশেন্ট কিন্তু ডেঙ্গু ফিভারের পাবা। সো খুব মনোযোগ সহকারে ডেঙ্গু ফিভারের আজকের যে টপিক, এই টপিকটা সম্বন্ধে ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। ডেঙ্গু ফিভার ইজ এ মসকিউটো বর্ন ভাইরাল ইনফেকশন। তার মানে হচ্ছে কি, যে মসকিউটো বর্ন মানে মশাবাহিত ভাইরাস জনিত রোগ। আচ্ছা, এখন আসলে কজ কি? ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু একটা ভাইরাস, যে ভাইরাস সাধারণত ডেঙ্গু ফিভার করে থাকে। এখন এই ডেঙ্গু ভাইরাসের কিন্তু 4টা সাব টাইপ আছে। ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4। সাধারণত আমরা দেখি যেটা, একবার যদি কারোর ডেঙ্গু ফিভার হয়ে যায় তাহলে তার কিন্তু একটা লাইফ লং ইমিউনিটি হয়। কিন্তু আমরা কিন্তু আবারও দেখি যে ডেঙ্গু এক বছরে একজনের রয়েছে, নেক্সট বছর কিন্তু আবার ডেঙ্গু হতে পারে। এটা কেন লাইফ লং ইমিউনিটি বলছি? এটার কারণ হচ্ছে একটা টাইপের ডেঙ্গু ভাইরাস দিয়ে একবার ইনফেকশন হচ্ছে, কিন্তু ওর যে অন্য যে আরও 3টা সাব টাইপ আছে, এগুলোর এগেনস্টে কিন্তু ইমিউনিটি তৈরি হয় না। এজন্য অন্য টাইপ দিয়ে যদি ইনফেকশনটা হয় তাহলে কিন্তু তার রিপিটেডলি ডেঙ্গু ভাইরাল ইনফেকশন হতে পারে। এখন আসো, ট্রান্সমিশন হয় কিভাবে? তোমরা সবাই জানো, ফিমেল এডিস ইজিপ্টি নামে একটা মশা। আচ্ছা, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে যে একটা ভাইরাস শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে তো তার সিমটম প্রকাশ পায়। তো সিমটম প্রকাশ পাওয়া এবং ভাইরাস ঢোকা, এই মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। সেটা হতে পারে 3 থেকে 14 দিন। মানে ভাইরাস ঢুকলো, তারপরে সিমটম প্রকাশ পাওয়ার 3 থেকে 14 দিনের মধ্যে সিমটমটা প্রকাশ পেতে পারে। এখন আসো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার ডেঙ্গু ফিভারের আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেব্রাইল ফেজ। তো ফেব্রাইল ফেজের ভিতরে আমরা দেখি যে ফেব্রাইল ফেজ মানে কি, জ্বরের ফেজ, মানে যে সময়টা ডেঙ্গু ফিভারের জ্বর থাকে সেটাকে আমরা বলছি ফেব্রাইল ফেজ। এটা কতদিন থাকতে পারে? 2 দিন থেকে 7 দিন পর্যন্ত ডেঙ্গু ফিভারে জ্বরের যে ফেজ, সেই ফেজটা থাকতে পারে। তো এখন আসো ফিভার, জ্বরটা কেমন থাকবে? হাই গ্রেড। সাধারণত দেখা যায় ডেঙ্গু জ্বরটা থাকে অনেক হাই গ্রেড, 103, 104, 105 পর্যন্ত জ্বর আসতে পারে। এখন তো সাডেন অনসেট মানে হঠাৎ করে জ্বরটা আসে। জ্বরটা কন্টিনিউয়াসলি মানে একই রকম জ্বর থাকতে পারে সব সময়, আবার শ্যাডো ব্যাক। তার মানে জ্বরটা দেখা যাচ্ছে যে একদিন 103, 104 পর্যন্ত উঠলো, পরের দিন একদম নেমে নর্মাল হয়ে গেল, সারাদিন জ্বর নেই, একদিন পরের দিন আবার জ্বর উঠতেছে, এটাকে আমরা বলি শ্যাডো ব্যাক। আচ্ছা, এখন আসি হেডেক, মাথা ব্যথা থাকতে পারে, মাইলজিয়া মানে প্রচন্ড শরীর ব্যথা থাকতে পারে, আর্থ্রালজিয়া মানে জয়েন্টে গিরায় ব্যথা হতে পারে। এই যে সারা শরীর ব্যথা, মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা, এটাকে রোগী তার ভাষ্যমতে বলে যে আমার সারা শরীরের হাড় যেন ভেঙে যাচ্ছে। তো এই যে নামকরণ থেকে এটা আসছে কি, ব্রেক বোন ফিভার, হাড় ভেঙে যাওয়ার মতো জ্বর। আচ্ছা, এখন আসো রেট্রো অরবিটাল পেইন। রেট্রো মানে পেছনে, অরবিটাল মানে চোখের পেছনে কিন্তু প্রচন্ড ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে র্যাশ, স্কিনে র্যাশ হতে পারে। র্যাশটা টিপিক্যালি কিরকম বলা হচ্ছে যে আইল্যান্ড অফ হোয়াইট এরিয়া ইন এ রেড সি, মানে একটা লাল সমুদ্রে সারা শরীর লাল এবং মাঝখানে একটা দ্বীপ যেটা হোয়াইট এরিয়া, সাদা একটা দ্বীপের মতো থাকে। র্যাশটার ধরন আসলে এরকম হয় অনেক সময়। তারপরে নরসিয়া, বমি ভাব, ভমিটিং মানে বমি হতে পারে। তারপরে এই যে ফেব্রুয়ারি ফেজ, এখানে কিন্তু হেমোরেজিক ম্যানিফেস্টেশন
মানে রক্ত বের হওয়ার যে একটা প্রবণতা সেগুলো কিন্তু থাকে। যেমন প্যাটিচি মানে চামড়ার নিচে ছোট ছোট রক্তের দাগ থাকতে পারে, মিউকোসাল ব্লিডিং মানে মিউকাস দিয়ে ব্লিডিং, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, এপিস্ট্যাক্সিস নাক দিয়ে রক্ত পড়তে পারে, জিআই ব্লিডিং মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং পায়খানার সাথে রক্ত যেতে পারে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। আর কি হতে পারে, লিভার এনলার্জমেন্ট, লিভারটা বড় হয়ে যেতে পারে। এই সবগুলো কিন্তু ফেব্রাইল ফেজে হয়। ফেব্রাইল ফেজের পরের যে ফেজ, সেই ফেজটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফেজ। এটা কয়দিন থাকে, 1 থেকে 2 দিন। অনেকে আমাদের সাধারণ মানুষের আমাদের ধারণা থাকে জ্বর কমে গেল মানে বোধহয় ডেঙ্গু ভালো হয়ে গেছে। আসলে কিন্তু না। ডেঙ্গু জ্বরের ফেব্রাইল ফেজ মানে জ্বর যতদিন থাকবে তারপরে এই 1-2 দিন হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল সময়, যেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ফেজ। এইখানে কি হচ্ছে দেখো, প্লাজমা লিকেজ। প্লাজমা মানে কি, আমরা জানি যে রক্তের ভেতরে সেল থাকে আর প্লাজমা থাকে, মানে তরল অংশ, পানীয় অংশটা। তো রক্তনালীর ভেতর থেকে এই প্লাজমা রক্তর রসগুলা বের হয়ে যায়। বের হয়ে গেলে কি হয়, রক্তগুলো ঘন হয়ে যায়। রক্তগুলো ঘন হয়ে গেলে এই যে রক্ত তরলগুলো বের হয়ে কোথায় যায়, অনেক সময় ফুসফুসে যেতে পারে, পেটের ভেতরে যেতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে। তো এই সময়গুলো কিন্তু পেশেন্ট শকে চলে যেতে পারে। তো আমরা এখন দেখি যে ক্রিটিক্যাল ফেজে আসলে কি কি হতে পারে। ফিচার অফ শক, পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে। যেমন ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে, তারপরে ন্যারো পালস প্রেশার। পালস প্রেশার ন্যারো মানে কি, সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মাঝখানে যে গ্যাপটা, এটাকে আমরা বলছি পালস প্রেশার। পালস প্রেশার যত কম হবে তত বেশি রিস্কি। যেমন আমরা অনেক সময় দেখি না যে ডেঙ্গু ফিভারে তার প্রেশার আছে 110/80, এখানে পালস প্রেশার মানে গ্যাপটা কিন্তু কম, এটা কিন্তু বরঞ্চ খারাপ। অনেকের ব্লাড প্রেশার থাকে 90/60, মানে এই যে গ্যাপটা কিন্তু বেশি। সো 90/60 ইজ মোর বেটার দেন 110/80। এই জিনিসটা মনে রাখতে হবে। কোল্ড স্কিন, হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, র্যাপিড পালস রেটটা বেড়ে যেতে পারে, ডিক্রিজ ইউরিনেশন, প্রস্রাব কমে যেতে পারে, সবগুলো কিন্তু ফিচার অফ শক। তো পেশেন্ট কিন্তু ক্রিটিক্যাল ফেজে শকে চলে যেতে পারে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুল করি, জ্বর হয়ে গেল বোধহয় আমি ভালো হয়ে গেলাম, কিন্তু না, এই জিনিসটা সবাই মনে রাখতে হবে। তারপরে অর্গান ইম্পেয়ারমেন্ট। অর্গান ইম্পেয়ারমেন্ট মানে কি, আমাদের শরীরে যে অর্গানগুলো আছে, মেজর অর্গান, লিভার, কিডনি, ব্রেন, হার্ট, এগুলোতে কিন্তু এই যে রক্তর ব্লাড প্রেশারটা যখন কমে যাবে, এই অর্গানগুলোতে কিন্তু রক্ত সঞ্চালন কমে যাবে। রক্ত সঞ্চালন যখন কমে যায় তখন কিন্তু ওই অর্গানগুলো ঠিক মতো কাজ করতে পারে না, তখন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। তো আর কি আছে, যে প্লুরাল ইফিউশন, ওই যে পানিগুলো রক্তের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে, ফুসফুসের কাভারিং এর ভেতরে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। অ্যাসাইটিস, পেটের ভেতরে পানি চলে যাচ্ছে। মেটাবলিক অ্যাসিডোসিস নামে একটা প্রবলেম আছে, যেটা আমরা এখনই বলছি না, এইটা এই প্রবলেমটা হতে পারে। ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা হতে পারে, যেটা খুবই রিস্কি একটা জিনিস। ম্যাসিভ ব্লিডিং, প্রচুর রক্তক্ষরণ কিন্তু হতে পারে। এই সবগুলো ফিচার কিন্তু হতে পারে কোথায়, ক্রিটিক্যাল ফেজ। খুব ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল ফেজের পরের ফেজটা হচ্ছে রিকভারি ফেজ, মানে ক্রিটিক্যাল ফেজটা শেষ, এখন পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হবে, এটাকে আমরা বলছি রিকভারি ফেজ। রিকভারি হতে যে সময়টা লাগে, এখানে বলা হচ্ছে যে 2 থেকে 3 দিন এই সময়টা লাগতে পারে। এই সময় কি হয়, ওই যে আমরা বললাম যে প্লাজমা লিকেজ, রক্তনালী থেকে পানিগুলো বের হয়ে যায়, ওই বের হওয়া পানিগুলো আবার ব্লাডে পুনরায় চলে আসে, যেটাকে আমরা বলছি রিসর্পশন অফ লিক ফ্লুইড ইনটু ব্লাড। এই সময়গুলো রিকভারি ফেজে তাহলে কি কি ফিচার হতে পারে, পেশেন্ট ফিলিং ওয়েল, পেশেন্ট ভালো ফিল করে। এই সময় আরেকটা র্যাশ হয়, যেটাকে আমরা বলছি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। কি হয়, ইচিং, পেশেন্টের কিন্তু চুলকানি হতে পারে রিকভারি ফেজে। সো ভয়ের কারণ নেই, কারণ ডেঙ্গু ফিভারের শেষের দিকে রিকভারি ফেজে অনেকের চুলকানি হতে পারে। ব্রাডিকার্ডিয়া, হার্ট রেট কমে যেতে পারে। ইউরিনেশন, যেটা আমি বলছি ইউরিনেশন কমে যায় ক্রিটিক্যাল ফেজে, ওই ইউরিনেশনটা কিন্তু আবার বাড়তে শুরু করে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ফ্লুইড ওভারলোড। আমরা কি করি, ক্রিটিক্যাল ফেজ বা ফিব্রাইল ফেজ, এই সময় রোগীকে কিন্তু আমরা হসপিটালাইজ, অনেক পেশেন্টকে আমরা প্রচুর আইভি ফ্লুইড, আইভি স্যালাইন দিয়ে থাকি। তো আইভি স্যালাইন দিলে কি হবে, ক্রিটিক্যাল ফেজে কিন্তু রক্তনালীর ভেতরে পানির অংশ কম, আমরা আইভি ফ্লুইড দিচ্ছি, ঠিক আছে,
আর এই যে রিজার্ভশন হচ্ছে আমার আইভি ওই ফ্লুইডগুলো যে আবার রক্তনালীর ভিতর যাচ্ছে, আবার আমরা এক্সট্রা আইভি ফ্লুইড দিচ্ছি, এই সময় দিলে কি হয়, ফ্লুইড ওভারলোড, মানে শরীরের ভেতরে বেশি পানি জমে যেতে পারে, যেটা অনেক ভয়াবহ হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, ফুসফুসে পানি জমতে পারে, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর। ক্লিনিক্যাল ফিচার শেষ করে আমরা এখন পড়ব ডেঙ্গুর ক্লাসিফিকেশন। ন্যাশনাল গাইডলাইন অফ বাংলাদেশ রিসেন্টলি আমাদের ডেঙ্গুর একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, যেটাকে আমরা 4টা টাইপ বলছি। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরোজিক ফিভার যেখানে হেমোরোজিক ম্যানিফেস্টেশন থাকে, ডেঙ্গু শক সিনড্রোম যেখানে পেশেন্টের শক হয়ে যায়, আরেকটা নতুন টাইপ সেটা হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম মানে কি, ডেঙ্গু সিনড্রোম ডেঙ্গু ফিভারের সাথে অন্য অন্য যে অর্গানগুলো আছে সেগুলোর ইনভলভমেন্ট হবে, যেমন সিএনএস ব্রেনে ইনভলভ হতে পারে, হার্টে ইনভলভ হতে পারে, কিডনিতে ইনভলভ, কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, লিভার ফেলিওর হয়ে যেতে পারে, হার্টে মায়োকার্ডিটিস হয়ে যেতে পারে। তো এই যে মানে ডেঙ্গু ফিভার সাথে শক থাকতে পারে, হেমোরেজ থাকতে পারে, সাথে অন্য অন্য অর্গানের যদি প্রবলেম হয় সেটাকে আমরা বলছি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এই হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশনস। এখন আমরা দেখে নেব ডেঙ্গুর ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইন মানে হচ্ছে সতর্কতামূলক সাইন, মানে কখন একটা পেশেন্টকে বুঝতে হবে সে এখন রিস্ক জোনে আছে, তাকে হসপিটালাইজ হতে হবে। তাহলে আমরা ওয়ার্নিং সাইনগুলো দেখে নিই। অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হতে পারে, পারসিস্টেন্ট ভমিটিং। পারসিস্টেন্ট ভমিটিং মানে হচ্ছে কন্টিনিউয়াসলি বমি হতে থাকবে, বমির চিকিৎসা দেওয়ার পরেও বমি হতে থাকবে। মিউকোজাল ব্লিডিং, আগেই বলেছি যে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ, নাক দিয়ে রক্তক্ষরণ, এগুলো যদি থাকে। তারপরে লিভার এনলার্জমেন্ট, লিভারটা যদি বড় হয়ে যায়। লেথার্জি, মানে পেশেন্ট একদম লেথার্জি হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, বেড থেকে উঠতে পারবে না, রেস্টলেসনেস, অস্থিরতা অনেক সময় হয়ে যায়। ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন। ফ্লুইড অ্যাকুমুলেশন মানে কি, পানি জমা। কোথায়? বুকে পানি জমে, পেটে পানি জমে। আগে শব্দটা কি, ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল কেন বলেছি আমি, যে ক্লিনিক্যালি বোঝা যাবে যে একটা মানুষের পেট ফুলে গেছে, পেটে পানি জমছে, বুকে পানি জমছে, মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তখন আমরা বলবো সেটা ওয়ার্নিং সাইন। তারপরে হাই হেমাটোক্রিট, মানে ব্লাড টেস্ট করে যদি আমরা, হেমাটোক্রিট নামে একটা কম্পোনেন্ট আছে, সেটা যদি দেখি যে বেড়ে যাচ্ছে বা প্লেটলেট কাউন্ট যদি কমে যাচ্ছে, তখন আমরা বুঝতে হবে যে পেশেন্ট ইজ ডেঞ্জার জোন, তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। এটা হচ্ছে ওয়ার্নিং সাইন। এখন আসো আমরা কিছু পরীক্ষা করে আমরা কিভাবে বুঝবো যে তার ডেঙ্গু হয়েছে। ইনভেস্টিগেশন, কী কী পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি ফর কনফার্মিং ডায়াগনোসিস। কনফার্ম কীভাবে করবো যে তার ডেঙ্গু হয়েছে? ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। ডেঙ্গু NS1 অ্যান্টিজেন মানে ডেঙ্গু ভাইরাসের যে অ্যান্টিজেন, সেটা যদি আমরা রক্তে পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো তার ডেঙ্গু হয়েছে। দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে র্যাপিড টেস্ট, যেটা আমাদের দেশে এখন খুব অ্যাভেলেবল, খুব অল্প সময়ের ভেতরে টেস্টটি করা হয়। আর একটা হচ্ছে ELISA। তো এই ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, এটা লক্ষণ শুরু হওয়ার প্রথম দিন থেকে 4র্থ দিন পর্যন্ত সাধারণত রক্তে NS1 অ্যান্টিজেনটা থাকে, এরপরে কিন্তু এটা রক্তে থাকে না। সেকেন্ড টেস্ট হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডি কি কি আছে? IgG এবং IgM। এই ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট কিন্তু সাধারণত দেখা যায় 4 থেকে 5 দিন পরে রক্তে পজিটিভ পাওয়া যায়। তো এখানে একটু কনফিউশন লেগে যায় অনেক সময়। রোগীর ভালো করে হিস্ট্রি যদি আমরা মিস করি তাহলে কিন্তু ডায়াগনোসিস মিস হয়ে যায়। যেমন আমরা রোগীর জ্বর প্রথম 3-4 দিন, আমরা যদি এই সময় টেস্ট করি ডেঙ্গু অ্যান্টিবডি, তাহলে কিন্তু আমরা এটা নেগেটিভ পাবো। তখন রিপোর্টে বলবে যে নেগেটিভ, আমরা ভাববো যে ডেঙ্গু নেগেটিভ, কিন্তু এই সময় কিন্তু পজিটিভ পাওয়ার কথা কোনটা? NS1 অ্যান্টিজেন। আবার রোগীর জ্বর হয়ে গেছে 7 দিন, এখন যদি আমি NS1 অ্যান্টিজেন করি তাহলে কি আসবে? নেগেটিভ আসবে। আমরা মনে করবো রোগীর ডেঙ্গু হয়নি, কিন্তু বেসিক্যালি কিন্তু তার ডেঙ্গু হয়ে গিয়েছে। এখন আরও একটা কথা আছে যে ডেঙ্গু IgG এবং IgM। IgG পজিটিভ থাকা মানে হচ্ছে যে তার পাস্ট, মানে আগে কখনো ডেঙ্গু ছিল। আর IgM প্রেজেন্ট থাকা মানে হচ্ছে তার রিসেন্ট ডেঙ্গু। অনেক সময় অনেকে এই ভুলটা করে যে IgM পজিটিভ, IgM হচ্ছে নেগেটিভ।
আমরা মনে করি যে আইজিজি পজিটিভ, তার মনে মনে তার এখন ডেঙ্গু হচ্ছে, কিন্তু আসলে কিন্তু না। এই জিনিসটা তোমরা সবাই ভালো করে খেয়াল রাখো। আরও কিছু পদ্ধতি আছে, যেমন ডেঙ্গু ভাইরাল আইসোলেশন, এটাও দিয়েও পরীক্ষা করা যেতে পারে। আর একটা পরিচিত ওয়ার্ড, যেটা তোমরা এই করোনার সময় তোমরা অনেকেই জানো, যে RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপ্ট পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটা কি ডিটেক্ট করা হয়, ডিটেকশন অফ ভাইরাল RNA ডিটেক্ট করা হয়। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রেও করা হয়, তেমনি ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রেও RT-PCR করা হয়। যদিও খুব কমন হিসাবে এই উপরের দুইটা টেস্ট, অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, আমাদের বাংলাদেশে কমনলি করা হয়। ডেঙ্গু কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা ব্লাড টেস্ট করে নেব কিছু, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাতে আমরা দেখি যে টোটাল কাউন্ট অফ WBC কমে যায়, প্লেটলেট কাউন্ট কমে যায়, হেমাটোক্রিট বেড়ে যায়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লেটলেট কাউন্ট বেশি কমে গেলে কিন্তু রক্তক্ষরণ বেশি হতে পারে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হেমাটোক্রিট যদি বেড়ে যায়, তার মানে হচ্ছে যে প্লাজমা লিকেজ বেশি হচ্ছে, পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সময় পেশেন্টের শকে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আদার্স কিছু টেস্ট আমরা করে নেব দেখার জন্য। চেস্ট এক্সরে, বুকের এক্সরে করবো আমরা, যে বুকে কোনো পানি জমেছে কিনা। আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, পেটে পানি জমেছে কিনা সেই জন্য আল্ট্রাসোনো অ্যাবডোমেন। লিভার ফাংশন টেস্ট, লিভারের ফাংশন দেখার জন্য আমরা লিভার ফাংশন কিছু টেস্ট আছে, ওগুলো আমরা করে নিব। রেনাল ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট আমরা করে নিব, যেমন সেরাম ক্রিটিনিন, সেরাম ইলেকট্রোলাইটস, এগুলি। এখন আসো ট্রিটমেন্ট, চিকিৎসা আমরা কি দিব ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে। আসলে ডেঙ্গু ফিভারের কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। যে ট্রিটমেন্ট যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, কারণ এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল কিন্তু ইফেক্টিভ না ডেঙ্গু ফিভারের এগেনস্টে। করোনা ভাইরাসের এগেনস্টে যেমন কোনো অ্যান্টিভাইরাল তেমন খুব বেশি কাজ করে না, ডেঙ্গু ফিভারের ক্ষেত্রেও কিন্তু কোনো অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিকের তো কোনো রোলই নাই এই ডেঙ্গু ফিভারে। যেটা করবো আমরা সাপোর্টিভ, যে অ্যাডুকুয়েট বেড রেস্ট, পেশেন্টকে কমপ্লিট বেড রেস্ট মানে বিশ্রামে থাকতে বলবো। অ্যাডুকুয়েট ফ্লুইড ইনটেক, পর্যাপ্ত তরল খাবার আমরা খেতে বলবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক আসলে জ্বর হলে পানি খাওয়া একদম কমিয়ে দেয়, এটা কিন্তু একদমই ঠিক না। জ্বর এমনি আমাদের শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ঠিকমতো তরল জাতীয় খাবার খেতে হবে। যেমন ORS খাওয়ার, স্যালাইন খাওয়া যেতে পারে, কোকোনাট ওয়াটার, ডাবের পানি খাওয়া যেতে পারে, ফ্রুট জুস খাওয়া যেতে পারে। বাট অনেকেই পানি তরল খাবার বলে অনেক সময় সফট ড্রিঙ্কস অনেক বেশি খায়। আমার মনে হয় সফট ড্রিঙ্কসটা অ্যাভয়েড করাই ভালো এই ক্ষেত্রে। তারপরে জ্বর কমানোর জন্য আমরা ট্যাপিড স্পঞ্জিং করি। ট্যাপিড স্পঞ্জিং জিনিসটা কি, শরীরটাকে ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া, যাতে জ্বরটা কমে যায়। জ্বর কমানোর জন্য আমরা ঔষধ হিসাবে কি ব্যবহার করতে পারি, শুধুমাত্র প্যারাসিটামল। কোনো অ্যাসপ্রিন বা ক্লোপিডোগ্রিল, বিশেষ করে অ্যাসপ্রিনটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত। অনেকে এই জ্বর হলে এই যে শরীর ব্যথা, প্রচণ্ড শরীর ব্যথার অনেক সময় অনেকে কী করে ভুল করে, যে মাংসপেশিতে কিন্তু অনেক সময় ইঞ্জেকশন নিয়ে নেয়। এটা একদমই ঠিক না। অনেক সময় IV ইঞ্জেকশন নিয়ে নেয়, ব্যথার ইঞ্জেকশন, এগুলি একেবারেই অ্যাভয়েড করা উচিত। জ্বর কমানোর পাশাপাশি এই সময় আমরা কিন্তু পেশেন্টের ভাইটাল সাইনগুলো মনিটর করাটাও খুব ইম্পর্টেন্ট। মনিটর ভাইটাল সাইন, ব্লাড প্রেশারটা কেমন আছে, পালস কেমন আছে, টেম্পারেচার বাড়ছে না কমছে, ইউরিনেশন ঠিক মতো হচ্ছে কিনা, প্রস্রাব হচ্ছে কিনা ঠিক মতো, রেসপিরেশন, পেশেন্টের শ্বাসকষ্ট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু পেশেন্টকে মনিটরের ভিতরে রাখতে হবে। মনিটর ল্যাব টেস্ট, ল্যাব টেস্টগুলো 1-2 দিন পর পর রিপিট করে দেখতে হবে যে প্লেটলেট কাউন্ট বাড়লো না কমলো, WBC কাউন্ট কমলো না বাড়লো, হেমাটোক্রিট বাড়ছে না কমছে। এটা কিন্তু ট্রিটমেন্ট কিভাবে হবে সেটার একটা পার্ট, সো এটাও ইম্পর্টেন্ট। এখন ইফ ডেঙ্গু শক সিনড্রোম, পেশেন্ট যদি শকে চলে যায়, তখন কি করতে হবে, শকের ট্রিটমেন্ট করতে হবে। যেমন পেশেন্টকে IV ফ্লুইড দিতে হবে। আর যদি প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে চলে আসে, তখন পেশেন্টকে ব্লাড দিতে হবে। বেটার প্লেটলেট কনসেন্ট্রেট ট্রান্সফিউশন, ব্লাড থেকে প্লেটলেট অংশটা আলাদা করে পেশেন্টকে দেওয়া হয়। কারণ পেশেন্টের কিন্তু প্রবলেম হয় শুধুমাত্র প্লেটলেট কাউন্ট কমে যায়, সেক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশন দিলে সব থেকে ভালো। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে, আমরা তো বলছি যে IV ফ্লুইড আমরা দেবো, মানে IV স্যালাইন দেবো।
এখন রিকভারি ফেজে যখন আমরা আগেই বলেছি যে এই যে রক্ত থেকে কিন্তু রক্তরসগুলো কিন্তু আবার রক্তের নালীতে ফিরে আসে, এই জন্য এই সময় যদি আমরা এক্সট্রা আরও আইভি ফ্লুইড দিই তাহলে কিন্তু ফ্লুইড ওভারলোড হতে পারে, শরীরের বিভিন্ন অংশে কিন্তু পানি জমে যেতে পারে। এই জন্য স্টপ আইভি ফ্লুইড ইন রিকভারি ফেজ। ফাইনালি যেটা সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। আমরা যে কমপ্লিকেশনগুলোর কথা বলেছি যে কিডনির প্রবলেম, লিভার প্রবলেম, ব্রেনের প্রবলেম, হার্টের প্রবলেম, যদি এগুলির প্রবলেম হয়ে যায় সেগুলিরও চিকিৎসা করতে হবে। এই মোটামুটি ডেঙ্গু ফিভার, এই মোটামুটি ডেঙ্গু ফিভার নিয়ে আমাদের আজকের আলোচনা। এই ডেঙ্গু ফিভার নিয়ে যদি কোথাও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোথাও কোনো প্রবলেম মনে করো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে বা সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজ এ পর্যন্তই। আমি ডাক্তার মাসুম বিল্লাহ, প্রভাষক শ্যামলী ম্যাটস, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।